Hello, 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 hello. Mic testing. Hello. Good evening, students. তোমাদের আরো একবার স্বাগত জানাই আমাদের ছোট্ট একটা ইউটিউব চ্যানেল স্টাডি অ্যান্ড জয়ে, যেখানে আমাদের চলছে কি মাধ্যমিক 2027-এর জন্য উত্তরণ ব্যাচ। তো দেখো, আমি তোমাদের লাইফ সায়েন্স ক্লাস নিচ্ছি এই ব্যাচে। আজকে এর পাশাপাশি আমি বলেছিলাম যে কি আমাদের ফিজিক্যাল সায়েন্সের যে কেমিস্ট্রি পার্টটা আছে, কেমিস্ট্রি পার্টটা আমি নেব। তো আজকে থেকে তোমাদের কেমিস্ট্রি পার্টটাও শুরু হয়ে যাচ্ছে। জয় স্যার নিশ্চয়ই ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্স পার্টটা পড়ানো শুরু করেছে। তো আজকে থেকে তোমাদের কেমিস্ট্রি পার্টটা শুরু হচ্ছে। আমরা খুব ধীরে ধীরে আস্তে আস্তে স্লোলি স্লোলি কনসেপ্ট ক্লিয়ার করতে করতে যাব। আমাদের আজকের প্রথম কেমিস্ট্রি পার্টের যে চ্যাপ্টার শুরু হচ্ছে সেটা হচ্ছে কি পর্যায় সারণী। পর্যায় সারণী ও মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা। তো দেখো, আমাদের মেন যে পর্যায় সারণীটা আছে, আমরা তোমরা হয়তো অনেকে পড়েছো কি পড়োনি আমি জানি না। আমাদের টোটাল পর্যায় সারণীতে মৌলের সংখ্যা কতগুলি আছে? টোটাল 118টি। এর মধ্যে কিছু কৃত্রিম মৌলও আছে, কিছু প্রাকৃতিক মৌলও আছে। তাহলে এই কৃত্রিম আর প্রাকৃতিক দুই ধরনের মৌল নিয়ে টোটাল 118টা মৌল আমাদের আধুনিক পর্যায় সারণীতে রয়েছে। কিন্তু এই যে আধুনিক পর্যায় সারণী, এটা কিন্তু একবারে আসেনি। এটা বিভিন্ন বিজ্ঞানীরা গবেষণা করে অনেকবার পরীক্ষা নিরীক্ষা করেছে, অনেকবার চেষ্টা করেছে এই পর্যায় সারণী মানে এদেরকে মৌলগুলিকে সাজানোর জন্য তাদের ধর্ম অনুযায়ী, কিন্তু অনেকবার ব্যর্থ হয়েছে। দেখো, 118টা মৌল। তো এই 118টা মৌল, এদের প্রত্যেকের আলাদা আলাদা ধর্ম আছে। আবার এই 118টা মৌল নিয়ে প্রত্যেকটা মৌল আরেকটা মৌলের সাথে বা নিজে নিজে, মানে একটা মৌল আরেকটা মৌলের সাথে বা একটা মৌল সেই সেম মৌলের সাথে যৌগ তৈরি করে একসাথে মিলিত হয়ে। তো এই যে যৌগগুলোরই তো অনেক ধর্ম আছে, এক একটা যৌগের এক এক রকম ধর্ম থাকে। তো এইগুলো তো আমাদের এই আলাদা আলাদা করে মুখস্থ রাখা সম্ভব না। সম্ভব সম্ভব না। তাই যাতে আমাদের কি ধর্মগুলো সহজে আমরা মনে, এই মৌলগুলির ধর্মগুলো সহজে আমরা মনে রাখতে পারি, সেই জন্য কি হয়েছে, বিজ্ঞানীরা অনেকবার চেষ্টা করে 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 আজকে আধুনিক পর্যায় সারণী তৈরি করতে সক্ষম হয়েছে। তো এইটার জন্য প্রথম যে বিজ্ঞানী মৌলগুলিকে একটা সারণীতে আনার চেষ্টা করেছেন তিনি হচ্ছে কি বিজ্ঞানী ডোবেরিনার। ডোবেরিনারের পরে এসছে বিজ্ঞানী নিউল্যান্ড। নিউল্যান্ডের পরে কে এসছে? লোথার মেয়ার, বিজ্ঞানী লোথার মেয়ার। তারপরে এসছে মেন্ডেলিভের সূত্র। তো মেন্ডেলিভের সূত্র, মেন্ডেলিভ অনেকটা আধুনিক পর্যায় সারণীর মতোই পর্যায় সারণী তৈরি করেছিল, কিন্তু সেখানে নিষ্ক্রিয় মৌলগুলির সেরকম কোনো অবস্থান ছিল না। যাই হোক, তারপরে আমরা এখন পড়ছি কি আধুনিক পর্যায় সারণী। তা বিজ্ঞানীদের নাম আমরা লিখবো কি, একজন হচ্ছে ফার্স্ট যে বিজ্ঞানী সেটা হচ্ছে কি বিজ্ঞানী, উপরে লিখি বিজ্ঞানীদের নাম। কি আছে? ডোবেরিনার বিজ্ঞানী, ডোবেরিনার। তারপরে আছে নিউল্যান্ড, লোথার মেয়ার, তারপরে কে আছে? মেন্ডেলিভ। তো দেখো, ডোবেরিনার যেভাবে পর্যায় সারণীতে মৌলগুলিকে যেভাবে এনেছিল, মানে ডোবেরিনার যে সূত্র দিয়েছিল সেই সূত্রের নাম হচ্ছে ত্রয়ী সূত্র। ত্রয়ী ত্রয়ী সূত্র।
সূত্র, একে ডোবেরিনারের ত্রয়ী সূত্রও বলে। নিউল্যান্ড যে সূত্র এনেছিল সেটা হচ্ছে অষ্টক সূত্র। অষ্টক সূত্র, নিউল্যান্ডের অষ্টক সূত্রও বলে। আচ্ছা, লোথার মেয়ার কিভাবে চেষ্টা করেছিল? লোথার মেয়ার পারমাণবিক আয়তন লেখ, মানে পারমাণবিক আয়তন লেখচিত্র, লেখচিত্রের মাধ্যমে, মানে সেটা গ্রাফের মাধ্যমে দেখাতে চেয়েছে। ঠিক আছে। আর মেন্ডেলিভের কি পর্যায় সারণী, পর্যায় সারণী। তো আমরা আজকে আজকে আমরা পড়বো ডোবেরিনার সম্বন্ধে, নিউল্যান্ডের সূত্র সম্বন্ধে, আর লোথার মেয়ার সম্বন্ধে। আমরা মেন্ডেলিভ যাব সেকেন্ড লেকচারে। কেননা আমরা বলেছি কনসেপ্ট ক্লিয়ার করতে করতে খুব ধীরে ধীরে, কচ্ছপের গতিতে, খরগোশের গতিতে নয়, কচ্ছপের গতিতে একদম ডিসিপ্লিন মেনটেন করে পাঞ্চুয়ালিটির সাথে আমরা শেষ অবধি যাব। ঠিক আছে। তো মেন্ডেলিভটা আমি এখান থেকে মুছে দিলাম। এইখানে এদের সূত্র আলোচনা করার আগে একটা জিনিস তোমাদের কাছে জিজ্ঞাসা করি, তোমাদের সবার কি মানে সবাই কি মৌল কি যৌগ কি এগুলো চেনো, নাকি মৌল যৌগ এগুলো আমার বলতে হবে? ঠিক আছে। মৌল, দেখো আমরা নিশ্চয়ই হাইড্রোজেনের নাম শুনেছি, কার্বনের নাম শুনেছি, অক্সিজেনের নাম শুনেছি, নাইট্রোজেনের নাম শুনেছি। এইগুলো তো শুনেছি নাকি? হ্যাঁ, নিশ্চয়ই শুনেছি। তো এরা সবাই আছে, পর্যায় সারণীতে আছে, আমরা পড়বো আধুনিক পর্যায় সারণীতে, খুব ভালোভাবে পড়বো, মুখস্থ করব, কোনো অসুবিধা হবে না এদের চিনতে। তো দেখো, হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, এই এক একটাকে কি বলছি, এক একটাকে বলা হচ্ছে, এরা হচ্ছে মৌল। মৌল, ঠিক, যাকে বলছে অ্যাটম, ইংলিশে বলে অ্যাটম, মৌল। ঠিক আছে। এই মৌল, মনে করো যে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে আমার হচ্ছে H2O, এটা তো সবাই শুনেছো, দেখেছো। H2O কে আমরা জল বলি। তাহলে H2O, এখানে দুটো মৌল একসাথে জুড়ে আছে, দুটো মৌল। তো এটাকে বলছে যৌগ। এটাকে কি বলছে? যৌগ, যাকে ইংলিশে আমরা পড়ি মলিকিউল। মলিকিউল, বোঝা গেছে? আবার এখানে এই যে H2O তে, এখানে দুটো ভিন্ন ভিন্ন মৌল আছে, দুটো ভিন্ন ভিন্ন অ্যাটম আছে, মিলে একটা যৌগ তৈরি হয়েছে। যৌগ তৈরি করতে গেলে যে দুটো ভিন্ন ভিন্ন যৌগ মৌল হতে হবে একটা যৌগ তৈরি করতে গেলে, এমনটা কিন্তু নয়। আমি যৌগ তৈরি করতে পারি, সেখানে দুটো একই মৌল থাকতে পারে। এটা হচ্ছে আমরা জানি অক্সিজেন। ঠিক আছে, অক্সিজেন। তারপরে আছে, এটা হচ্ছে CO2, কার্বন ডাই অক্সাইড। এটা হচ্ছে N2, নাইট্রোজেন। তাহলে দেখো, এখানে আমার কি আছে, এখানে আমার কি আছে, একই একই মৌল, একই মৌল। এখানে আমার কি আছে, ভিন্ন ভিন্ন মৌল, দুটি ভিন্ন মৌল। এখানে আবার একই মৌল। ঠিক আছে। তাহলে একই মৌল অনেকগুলো একসাথে হয়ে যৌগ গঠন করতে পারে, আবার দুটি ভিন্ন ভিন্ন বা তিনটি মৌল মিলে একটা যৌগ গঠন করতে পারে, দুটি মৌল মিলে একটা যৌগ গঠন করতে পারে, একাধিক মৌল মিলে একটা যৌগ গঠন করতে পারে। বুঝতে পেরেছো? আচ্ছা, তো এদের সম্বন্ধে আমরা পড়বো, তো সে তার জন্যই তো এত গল্প। ঠিক আছে।
আমরা প্রথমে কার সূত্র পড়বো? ডোবেরিনারের ত্রয়ী সূত্র দেখবো উনি উনি কি বলেছিলেন মৌলগুলির ধর্মগুলিকে মনে রাখার জন্য, সহজ করার জন্য উনি কি সূত্র বের করেছিলেন, আর সেটা কি আদেও কার্যকর হয়েছিল না হয়নি। তো ডোবেরিনারের ত্রয়ী সূত্র, ডোবেরিনারের ত্রয়ী সূত্র কি আছে? উনি বলছে মৌলের ধর্মের সাদৃশ্যতা অনুযায়ী, হ্যাঁ, উনি ক্রমবর্ধমান পারমাণবিক ভর নিয়েছে আর ধর্মের সাদৃশ্য আছে এমন পরপর তিনটে মৌলকে উনি একসাথে করে দেখলেন যে আমি মনে করো আমি একটা মৌল নিলাম, এখানে নিয়েই নিচ্ছি লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম। উনি বলছে যে লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম এই তিনটে মৌলের ধর্মের মধ্যে সাদৃশ্যতা আছে, এদের পারমাণবিক ভর ক্রমবর্ধমান অনুযায়ী লিখতে হবে, এইভাবে সাজাতে হবে। মানে এটার ভর কি আমি মনে করলাম, আমি লিখছি এটার পারমাণবিক ভর এটার কি এ, আমি এ ধরছি। সোডিয়ামের পারমাণবিক ভর আমি বি ধরছি, এবং মনে রাখতে হবে সূত্র অনুযায়ী, ওনার শর্ত অনুযায়ী, যে বিটা বড় হতে হবে, মানে সোডিয়ামের যে পারমাণবিক ভর বি, এটা বড় হতে হবে এ এর থেকে, মানে লিথিয়ামের থেকে। এভাবে আমাকে সাজাতে হবে। আমি চাইলে পটাশিয়ামের পারমাণবিক ভর সি লিখলাম, শর্ত অনুযায়ী সি এর পারমাণবিক ভর বড় হতে হবে বি এর থেকে, আবার বি এর বড় হতে হবে এ এর থেকে। মানে আমি চাইলে পটাশিয়াম আগে লিখবো, তারপরে সোডিয়াম লিখবো, তারপরে লিথিয়াম লিখবো, বা আগে পটাশিয়াম লিখলাম, তারপরে লিথিয়াম লিখলাম, তারপরে সোডিয়াম লিখলাম, এভাবে হবে না। এভাবে কি হবে না, আমাকে লিখতে হবে তাদের পারমাণবিক ভরের ক্রমবর্ধমান অনুসারে। তো উনি কি বলছে দেখো, উনি বলছে যে লিথিয়ামের পারমাণবিক ভর আর পটাশিয়ামের পারমাণবিক ভর, ওইভাবে বলিনি, লিথিয়াম পটাশিয়াম বলিনি, কিন্তু বলেছে প্রথম মৌল, এইভাবে তিনটে মৌল সাজানোর পরে প্রথম মৌল আর তৃতীয় মৌলের যদি আমরা যোগফল করে 2 দিয়ে ভাগ করি, তার মানে তাদের গড় বের করি, তাহলে যে সংখ্যাটা বেরোবে সেটা হচ্ছে ওই দ্বিতীয় নাম্বার, মানে মাঝখানে যে মৌলটা আছে তার পারমাণবিক ভরের সমান। তার মানে উনি বলতে চাইছে ত্রয়ী সূত্র অনুযায়ী কি বলছে, আমার এর পারমাণবিক ভর এ আর তৃতীয় মৌলের পারমাণবিক ভর সি, এটার যোগফল, মানে এটা যদি আমরা গড় করি, 2 দিয়ে ভাগ করি, তাহলে যেটা হবে সেটা বি বের হবে, মানে এটা সমান বি, মানে এদের যোগফলের গড় তৃতীয় মৌলের পারমাণবিক ভরের সমান হবে। এবার দেখো তোমরা পড়োনি এর পারমাণবিক ভর কত, এর পারমাণবিক ভর কত, এর পারমাণবিক ভর কত। তো আমি দেখো এটা ক্যালকুলেশন করার জন্য আমি এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য করেই দিই। লিথিয়ামের পারমাণবিক ভর বলছে, লিথিয়ামের পারমাণবিক ভর 7, ঠিক আছে 7। সোডিয়ামের পারমাণবিক ভর 23, পটাশিয়ামের পারমাণবিক ভর 39। তো আমি যদি 7 প্লাস 39 করি আর তাকে 2 দিয়ে ডিভাইড করি, তাহলে কি হবে? তাহলে 46 ডিভাইডেড বাই 2, এই দুটোকে যদি আমি মানে 46 কে 2 দিয়ে ডিভাইড করি, তাহলে কি হবে? 2 2 জার 4 আর 2 3 জার 6, তাহলে 23। তো এই যে 23, এটা কি?
এই যে সোডিয়ামের পারমাণবিক ভর, বোঝা গেছে? তো তাহলে উনি কি বললেন, যে মৌলগুলির ধর্মের সাদৃশ্যতা আছে এমন তিনটে মৌলকে পরপর পারমাণবিক ভরের ক্রমবর্ধমান অনুসারে যদি আমরা লিখি, তাহলে প্রথম মৌল আর তৃতীয় মৌলের গড় পারমাণবিক পারমাণবিক ভরের যে গড় সেটা দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান হবে। বোঝা গেছে? এইভাবে তিনি ত্রয়ী মানে তিনটে মৌল নিয়ে করেছে, তাই ত্রয়ী সূত্র। এভাবে তিনি কয়টা ত্রয়ী গঠন করতে সক্ষম হয়েছিল? কয়টা ত্রয়ী গঠন করতে সক্ষম হয়েছিল? এইভাবে তিনি টোটাল 4টি ত্রয়ী গঠন করতে সক্ষম হয়েছে। টোটাল 4টি ত্রয়ী, যেমন কি একটা লিখলাম ওই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই একটা ত্রয়ী। আরেকটা আছে কি তোমার ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, এই একটা ত্রয়ী। আবার আছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই একটা ত্রয়ী। এরকম 4টে ত্রয়ী গঠন করে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে ওনার পরবর্তীতে দেখা যায় যে উনি যে সূত্রটা দিয়েছেন, ওনার সূত্র সবার অনেক মৌলের ধর্মের সাদৃশ্যতা আছে, তাদের পরপর পারমাণবিক ভরের ক্রমবর্ধমান অনুসারে আমরা সাজিয়ে লিখছি, কিন্তু উনি যেভাবে গড় করে বের করতে বলেছেন ওভাবে দেখা যাচ্ছে ওইভাবে পারমাণবিক ভর আসছে না। তার মানে ওনার সূত্র ব্যর্থ হয়েছে। কিভাবে? আমি একটা এক্সাম্পল নিচ্ছি। মনে করো ফসফরাস আছে, নাইট্রোজেন, ফসফরাস আর আর্সেন। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক। এবার নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, ফসফরাস 31, আর এটা 75। আর্সেনিক কি 75। এদের যে এই যে তিনটে ত্রয়ী আমি গঠন করলাম, এদের ধর্মের সাদৃশ্যতা আছে নাইট্রোজেন, ফসফরাস আর আর্সেনিক। এদের পারমাণবিক ভর আমি লিখেছি। এবার ওনার সূত্র অনুযায়ী কি করতে হবে আমাকে? ওনার সূত্র অনুযায়ী বলছে 14 প্রথম মৌল আর তৃতীয় মৌল যেটা আছে সেটার গড় বের করতে হবে। করি। ফর্টি ফোর পয়েন্ট ফোর 44.5 অ্যান্সার, তাই তো? 44.5 অ্যান্সার, কিন্তু ফসফরাসের পারমাণবিক ভর কত? 31। তাহলে এটা ঠিক নেই। তো এই ড্রোবেরিনারের ত্রয়ী সূত্র এখানেই শেষ হয়ে যাচ্ছে, মানে ইনি আর এগোতে পারেন না, পারেনি আর কি। ওনার যা বক্তব্য ছিল উনি রেখে গেছেন। এবার বক্তব্য দিতে আসছেন কে? এবার বক্তব্য দিতে আসছেন হচ্ছে নিউল্যান্ড। বিজ্ঞানী নিউল্যান্ড, নিউল্যান্ডের অষ্টক সূত্র। নিউল্যান্ডের অষ্টক সূত্র। ওনার এই সূত্র অনুযায়ী উনি কি বলেন? উনি উনিও সেই পারমাণবিক ভর নিয়েই চলেন। বলছে আমি যদি মৌলগুলির পারমাণবিক ভর, সরি উপরের লাইটটা মনে হয় জ্বলছে না, এক সেকেন্ড। ফ্রন্ট লাইটটা কেটে গেছে, ঠিক আছে।
আছে, চলো এতে হয়ে যাবে। বলছে উনিও পারমাণবিক, নিউল্যান্ড কি বলছে, পারমাণবিক ভরের ক্রমবর্ধমান অনুসারে আমি যদি সাজাই মৌলকে, মানে হাইড্রোজেন থেকে শুরু করে এভাবে আস্তে আস্তে বাড়ছে, এভাবে যদি আমি লিখতে থাকি তো দেখা যাচ্ছে অষ্টম মৌলটা যখন আসছে, মানে 7টা মৌল আমার লেখা হয়ে গেছে, অষ্টম মৌল যখন আমি লিখবো তার ধর্মের সাদৃশ্যতা প্রথম মৌলের সাথে দেখা যাচ্ছে। কি বলেছে উনি, দেখো আমি কি বললাম, বলছে উনি বলছে পারমাণবিক ভরের ক্রমবর্ধমান অনুসারে আমি যদি লেখা শুরু করি, তাহলে মৌলগুলিকে লেখা শুরু করি, তাহলে দেখা যাচ্ছে লিথিয়াম, কার্বন, হাইড্রোজেন, সরি, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, কটা লিখলাম, হাইড্রোজেন লিখলাম, 1 2 3 4 5 6 7। এরপরে ফ্লোরিনের পরে কি আসার কথা, ফ্লোরিনের পরে আসার কথা কি, সোডিয়াম, তাই তো, তাই আসার কথা। না 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 না, একটা জিনিস মিস করেছি, আরে মাথা কাজ করছে না, দিমাগ খারাপ হয়ে গেছে। দেখো উনি বলছে যে আমি যদি হাইড্রোজেন থেকে লেখা শুরু করি, হাইড্রোজেনের পরে লিথিয়াম, লিথিয়ামের পরে বেরিলিয়াম, বেরিলিয়ামের পরে ব্রোন আছে, ব্রোনের পরে কি আছে, কার্বন, তারপরে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, কতগুলো হলো, 1 2 3 4 5 6 7, 7 আছে। তারপরে অক্সিজেনের পরে কে আসবে, ফ্লোরিন, ক্লোরিন, তারপরে ফ্লোরিনের পরে নিয়ন আছে, নিয়ন আছে, তারপরে কে আছে, সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, হ্যাঁ 17, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, এভাবে। কিন্তু দেখো একটা জিনিস, এখানে বেরিলিয়াম, এখানে বেরিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় মৌল, তো নিয়ন সে সময় আবিষ্কৃত হয়নি, তাই আমরা নিয়নটা মুছে দিলাম। যদি নিয়ন মুছে দিই তাহলে আমাদের সোডিয়ামটা আসবে লিথিয়ামের জায়গায়, লিথিয়ামের জায়গায়, তাই তো, সোডিয়ামটা আসবে লিথিয়ামের জায়গায়, তারপরে আমরা তাহলে ম্যাগনেসিয়ামটা বেরিলিয়ামের নিচে নিয়ে আসবো, ব্রোনের নিচে থাকবে কি, ব্রোনের নিচে থাকবে অ্যালুমিনিয়াম, আচ্ছা, অ্যালুমিনিয়ামের পরে কি, কার্বনের নিচে কি আসবে, সিলিকন আসবে, কার্বনের নিচে সিলিকন আসবে,
নাইট্রোজেনের নিচে ফসফরাস আসবে, অক্সিজেনের নিচে সালফার আসবে, আবার ক্লোরিনটা আসবে এখানে। আর্গনও তখন আবিষ্কৃত হয়নি, আর্গন একটা নিষ্ক্রিয় মৌল, তাই পটাশিয়ামটা এখানে আসবে আর ক্যালসিয়ামটা আসবে ম্যাগনেসিয়ামের নিচে। বোঝা গেছে? আমি দেখো, আমি সিরিয়াল আমাদের যখন আধুনিক পর্যায় সারণী যখন পড়তে হবে, আধুনিক পর্যায় সারণী পড়ার সময় কিন্তু আমাদের সিরিয়াল অনুযায়ী হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, তারপরে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে ফ্লোরিন, তারপরে কি হচ্ছে ফ্লোরিনের পরে কি আসবে, কিন্তু নিয়ন আসবে। কিন্তু যখন নিউল্যান্ডের অষ্টক সূত্র এসেছিল, এটা হচ্ছে 1800 তোমার 66, 1866 খ্রিস্টাব্দে, তখন নিষ্ক্রিয় মৌল আবিষ্কৃত হয়নি। এ একটা বেরিলিয়াম, এটা আবিষ্কার হয়েছিল, কিন্তু নিয়ন আছে, তারপরে আর্গান আছে, এইগুলো আবিষ্কার হয়নি। তো তার জন্য ওইগুলো নিলে, ওইগুলো সেই সময় সে নেয়নি। এবার দেখো হাইড্রোজেন ওয়ান, আমি দেখি 1 2 3 4 5 6 7 8 নাম্বার, 9, এটা হলো না, এই 8 নাম্বার হলো না। এখান থেকে যদি আমি আবার 1 2 3 4 5 6 7, আবার এটা 8, তাই তো? তো বলছে হাইড্রোজেন, ফ্লোরিন আর ক্লোরিনের ভেতরে সাদৃশ্য আছে, তারপরে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের মধ্যে সাদৃশ্য আছে, তারপরে মানে ধর্মের সাদৃশ্যতা আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়ামের ধর্মের মধ্যে সাদৃশ্যতা আছে, ব্রোন আর অ্যালুমিনিয়ামের মধ্যে সাদৃশ্যতা আছে, কার্বন আর সিলিকনের মধ্যে সাদৃশ্যতা আছে, নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে সাদৃশ্যতা আছে, অক্সিজেন আর সালফারের মধ্যে সাদৃশ্যতা আছে। কিন্তু এখানের থেকে আর আমি কেন লিখলাম না, কেন লিখলাম না? কারণ উনি যেভাবে এগোচ্ছিলেন, ওনার দৌড় এই ক্যালসিয়াম অবধিই ছিল। মানে আমি যদি এখন আধুনিক পর্যায় সারণী অনুযায়ী চলি, তাহলে ক্যালসিয়াম হচ্ছে 20 নাম্বার মৌল, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 20। তাহলে ওনার দৌড় এই অবধিই ছিল, তারপরে উনি আর ওনার সূত্র অনুযায়ী কিছুই মিলছিল না। উনি বলেছিল কি, রাসায়নিক ধর্মের মানে উনি বলেছিল মৌলগুলিকে যদি আমরা তাদের পারমাণবিক ভরের ক্রমবর্ধমান অনুসারে লেখা শুরু করি, তাহলে মানে যখন সপ্তম মৌল পার হয়ে যাবে, প্রতি অষ্টক মৌলের সাথে ওই প্রথম মৌলের ধর্মের সাদৃশ্যতা আছে, প্রথম মৌলের ধর্মের সাদৃশ্যতা আছে। সেই অনুযায়ী হাইড্রোজেন, ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে সাদৃশ্যতা আছে, উনি পেয়েছেন। কিন্তু ক্যালসিয়ামের পরে উনি আর এগোতে পারেননি, তাই নিউল্যান্ডের অষ্টক সূত্রও গেল হাতছাড়া হয়ে গেল। ঠিক আছে? তারপরে নিউল্যান্ডের পরে কে চেষ্টা করেছে? নিউল্যান্ডের পরে চেষ্টা করেছে হচ্ছে বিজ্ঞানী লোথার মেয়ার। বিজ্ঞানী লোথার মেয়ার, এনার সূত্র অনেকটাই ঠিক, এনার সূত্র ইনি সেই সময় যেটা পেয়েছিল অনেকটাই ঠিক ছিল, অনেকটাই। বোঝা গেছে? লোথার লোথার মেয়ারের লেখচিত্র। লোথার মেয়ারের লেখচিত্র, আমি একটা লেখচিত্র আঁকছি। এই লেখচিত্রটা এঁকে এই গ্রাফটা দেখে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। এটা না এক্সামে আসবেন, না তোমাদের ড্র করতে হবে, জাস্ট মনে রাখার জন্য। ঠিক আছে? জাস্ট মনে রাখার জন্য। দেখো,
গ্রাফ যদি আমি ড্র করি, এরকম একটা গ্রাফ যেখানে দেখা যাচ্ছে যে এখানে লিথিয়াম, এখানে সোডিয়াম, এখানে পটাশিয়াম, এখানে স্ট্রনশিয়াম, তাই তো? বাবা, সরি, আরে কি লিখলাম, রুবিডিয়াম আর সিজিয়াম। আমি আগে ড্র করে নিই, তারপরে বোঝাচ্ছি। এখানে আসছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, ঠিক আছে। আবার এখানে কি আসছে, তোমার ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন। হুম, বোঝা গেছে। আর নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে সব ওই আমরা আমরা সেই মৌলগুলোকে এখন চিনবো না। ম্যাঙ্গানিজ আছে, তারপরে তোমার জিঙ্ক আছে, কপার আছে, হ্যাঁ। তো ডি ব্লকের যতগুলো মৌল আছে, ডি গ্রুপ, এই গ্রুপ ট্রুপ এই জন্য এখন বলতে চাচ্ছিলাম না, তোমরা বললে এখন আমার অনেক কিছু এগোতে হবে, একসাথে হজ বরলা হয়ে যাবে। দেখো, ডি ব্লকের মৌল আছে পর্যায় সারণীর মাঝখানে, পর্যায় সারণী যদি দেখে থাকো, মাঝখানে একদম মিডিলে যে মৌলগুলো আছে না, ওইগুলোকে ডি ব্লকের মৌল বলে। তো ওইগুলো হচ্ছে এই গ্রাফের সব নিচে অবস্থান করে। উনি এই গ্রাফটা কিভাবে তৈরি করেছিল, উনি পারমাণবিক আয়তন নিয়েছিল। পারমাণবিক আয়তন কি করে বের করেছিল, কোনো মৌলের যদি পারমাণবিক ভর দেওয়া থাকে, পারমাণবিক ভর দেওয়া থাকে, আর তার যদি ঘনত্ব দেওয়া থাকে, ঘনত্ব, ওই মৌলের ঘনত্ব যদি দেওয়া থাকে গ্রাম সিসিতে, ঠিক আছে, তাহলে কি বেরোবে, ওই পরমাণুর আয়তন বেরোবে। আয়তন, পারমাণবিক আয়তন, এটা হচ্ছে পারমাণবিক আয়তন। তাহলে পারমাণবিক আয়তন কি করে বেরোবে, পারমাণবিক ভর যদি দেওয়া থাকে তাকে ভাগ করতে হবে ঘনত্ব দিয়ে। এই দুটো জিনিস দেওয়া থাকলে আমরা পারমাণবিক আয়তন বের করতে পারবো। উনি সেটার ভিত্তিতে এই লেখচিত্রটা তৈরি করে। এটা লোথার মেয়ারের লেখচিত্র। এখানে দেখো, আমি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এই ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলিকে আমরা সবার গ্রাফে একদম উপরে উপরে রেখেছি।
গ্রাফের উপরে রেখেছি, এদের ধর্মের সাদৃশ্যতা আছে। এরা গ্রাফে উপরে অবস্থান করছে কি? লিথিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরা হচ্ছে দেখো গ্রাফের একদম উপরে অবস্থান করছে। এদের ধর্মের মধ্যে সাদৃশ্যতা আছে, এদেরকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় মৃত্তিকা ধাতু মানে ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা বলছি। এরপরে এদেরকে বলা হয় ক্ষার ধাতু। ক্ষার ধাতু, একদম ক্ষার ধাতু। আর ক্ষারীয় মৃত্তিকা কোনগুলোকে বলবো? ক্ষারীয় মৃত্তিকা হচ্ছে এই যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর স্ট্রনসিয়াম, এই যে তিনটে, এদেরকে বলছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় মৃত্তিকা ধাতু বোঝা গেছে। ব্ল্যাক কালার দিয়ে, ব্ল্যাক কালার দিয়ে যেটা লিখেছি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এরপরে আরো লিখলে আয়োডিন হতো। তো এদেরকে বলা হচ্ছে হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌল, ঠিক আছে। তো ওনার গ্রাফ অনুযায়ী দেখা যাচ্ছে যে সব ক্ষার ধাতুগুলি গ্রাফের একদম উপরে অবস্থান করছে। তিনটে পয়েন্ট আমাদের এখান থেকে দেখতে হবে যে লোথার মেয়ারের লেখচিত্র থেকে কি পাওয়া যায়। ক্ষার ধাতুগুলি সব গ্রাফের সর্বোচ্চ পজিশনে আছে ক্ষার ধাতুগুলি। আর যে অ্যাসেন্ডিং অর্ডারে যেটা আছে গ্রাফ থেকে, এই যে অ্যাসেন্ডিং অর্ডার মানে নিম্নমুখী, তার নিম্নমুখী যে লাইনটা আছে তার মিডিলে যে মৌলগুলি অবস্থান করছে সেটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। আর আর কি আছে, এই যে উপরের দিকে যে যখন গ্রাফটা উঠছে তার মানে ঊর্ধ্বমুখী লাইনের মিডিলে আমার আছে ক্লোরিন আছে, এটাও ঊর্ধ্বমুখী লাইনে আছে ক্লোরিন, এটাও ঊর্ধ্বমুখী লাইনে আছে ক্লোরিন। এইগুলোকে বলছি আমরা ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী। আর এইগুলোকে বলছে নিম্নমুখী, নিম্নমুখী। তাহলে ঊর্ধ্বমুখী লাইনগুলোতে আমার কি আছে? হ্যালোজেন মৌল অবস্থান করছে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন। নিম্নমুখী লাইনে আমার কি আছে? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। আর একদম টপ পজিশনে আমাদের কারা আছে? ক্ষার ধাতু আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম আছে। ঠিক আছে। কারণ কেন আছে? কেন আছে? এর থেকে বোঝা যায় যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরা যে আছে এদের এদের পারমাণবিক আয়তন সর্বোচ্চ। তার মানে ক্ষার ধাতুগুলির পারমাণবিক আয়তন সব থেকে বেশি। লিখি, নোট করব। ক্ষার ধাতুর পারমাণবিক আয়তন সবচেয়ে বেশি। তারপরে কারা আছে দেখো, এর থেকে এদের ক্ষারীয় মৃত্তিকা ধাতু আর হ্যালোজেন ধাতু, এদের এদের কি, এদের পারমাণবিক আয়তন বলতে গেলে কি, ক্ষারীয় মৃত্তিকা ধাতু ওর একটু বেশি। ক্ষারীয় মৃত্তিকা ধাতু,
তারপরে কারা আসবে? তারপরে হ্যালোজেন, তারপরে আসবে হ্যালোজেন মৌলগুলি। তার মানে আমি যদি পারমাণবিক আয়তন দেখি তাহলে সবার থেকে বেশি হচ্ছে ক্ষার ধাতুগুলির, সবার থেকে বেশি ক্ষার ধাতুগুলির সবার থেকে বেশি। আমি এভাবে হা করিয়ে দিচ্ছি, মানে এটা বেশি, ঠিক আছে? এটার থেকে এটা বেশি, এটার থেকে এটা বেশি। এই লোথার মেয়ারের লেখচিত্র, ঠিক আছে? তো ইনি এই লেখচিত্রের পরে বুঝতে পারেন, একটা সিদ্ধান্তে আসেন। কি সিদ্ধান্তে আসেন? যে মৌলগুলির যে ভৌত ধর্ম আছে সেই ভৌত ধর্মগুলি পর্যায়ক্রমে পর্যায় আবর্তিত হয়, পর্যায়ক্রমে আবর্তিত হয় কখন? পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে। কারণ এই সূত্র অনুযায়ী ঘনত্ব যদি একই থাকে, পারমাণবিক ভর যার বেশি থাকবে তার পারমাণবিক আয়তন বেশি হবে। কারণ আমি টু কে টু দিয়ে ডিভাইড করছি, অ্যান্সার ওয়ান। উপরের যদি এই নিচের ঘনত্ব যদি সেম থাকে আর উপরের পারমাণবিক ভর যদি 4 হয়ে যায় তাহলে কি এর অ্যান্সার 2 হয়ে যাবে। তার মানে কি পারমাণবিক ভর যদি একই থাকে আর সরি পারমাণবিক ভর যদি বৃদ্ধি পেতে থাকে আর ঘনত্ব যদি একই থাকে তাহলে পারমাণবিক আয়তনও বাড়বে। তাহলে পারমাণবিক আয়তন, আয়তনের জায়গায় আমরা পারমাণবিক আয়তন বৃদ্ধি মানে পারমাণবিক ভর বৃদ্ধিও বলতে পারি। পারমাণবিক আয়তন যদি বৃদ্ধি পায়, কখন বৃদ্ধি পাবে? পারমাণবিক ভর যখন বৃদ্ধি পাবে। তাহলে পারমাণবিক ভর আর পারমাণবিক আয়তন আমরা দুটো সমানভাবে তুলনা করতে পারি, কারণ এটার সাথে এটা সমানুপাতিক। এ বৃদ্ধি পেলে তবেই এ বৃদ্ধি পাবে, এ যদি কমে যায় এও কমে যাবে, ঠিক কিনা? আচ্ছা, তাহলে কি বলছে? উনি বলছে যে মৌলগুলির ভৌত ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয় যখন মৌলগুলির পারমাণবিক ভর বৃদ্ধি পেতে থাকে। বোঝা গেছে? উনি কি সিদ্ধান্তে আসেন লিখে দিই একবার। সিদ্ধান্ত কি? মৌলগুলির ভৌত ধর্মসমূহ পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। ঠিক আছে, এই হচ্ছে ওনার সিদ্ধান্ত। এবার দেখো এর পরে কিন্তু ইনি ইনি কি করে ব্যর্থ হয়েছিল? ইনি ব্যর্থ হয়েছিল কেন? কারণ এনার এখানে আহ, নিষ্ক্রিয় মৌল সম্বন্ধে স্পষ্ট বলা হয়নি, আর ইনি অনেকটা মানে এনার লেখচিত্রটা গ্রহণ করা হয়নি এই কারণে এনার লেখচিত্রটা অনেকটা জটিল ছিল, জটিল, যেটা বোঝার ক্ষেত্রে অনেকটা মুশকিল হয়ে পড়ে। হ্যাঁ, সহজে সহজে মানুষ বুঝতে পারবে না। ঠিক আছে, ওনার যে গ্রাফটা ওইভাবে যদি মৌলগুলিকে লেখা হয় তাহলে অনেক সমস্যা হবে, এই জন্য ওনারটা গ্রহণযোগ্য হয়নি। এরপরে মেন্ডেলিভ, যেটা মেন্ডেলিভ আসবে।
মেন্ডেলিভেরটা গ্রহণযোগ্য হয়েছে, কিন্তু ওনার সমস্যা ছিল মেন্ডেলিভের পর্যায় সারণীতে টোটাল পর্যায় সংখ্যা ছিল কটা, সরি শ্রেণী সংখ্যা ছিল কটা, 7টা মেন্ডেলিভের পর্যায় সারণীতে। আর আরেকটা জিনিস কি, মেন্ডেলিভের পর্যায় সারণীর আরেকটা ভুল কি ছিল, মেন্ডেলিভের পর্যায় সারণীতে উনি নিষ্ক্রিয় মৌলদের রাখার জন্য কোনো জায়গা নির্ধারণ করেননি। নিষ্ক্রিয় মৌলদের উনি কোথাও ওনার পর্যায় সারণীতে অবস্থান দেননি। এই কারণে মেন্ডেলিভের পর্যায় সারণীটাও আমরা এখন পড়ি না। তো দেখুন, এরপরে মেন্ডেলিভের পর্যায় সারণী আমাদের পড়তে হবে ডিটেলসে। তো সেটা আমি চাচ্ছি যে লেকচার টুতে নেব, এই লেকচারে না, কিন্তু এই যে লেকচারে পরবর্তী লেকচারে ঢোকার আগে, পরবর্তী লেকচার শুরু করার আগে, মানে তোমরা পরের ক্লাসটা করার আগে অবশ্যই আমি চাচ্ছি আমি যে এখন যে হোমওয়ার্কটা দেব সেটা তোমরা বাড়িতে মুখস্থ করে ফেলবে। তবে কি হবে, পরবর্তী ক্লাসটা করতে তোমাদের অনেকটা সুবিধা হবে। আমি এক সাইডে মৌলের নাম লিখছি, মৌলের নাম, আরেক সাইডে পারমাণবিক সংখ্যা লিখছি, মানে পরমাণুর ক্রমাঙ্ক। ঠিক আছে, দেখো হাইড্রোজেন নাম্বার 1 হচ্ছে হাইড্রোজেন, সিরিয়াল বাই সিরিয়াল মুখস্থ করবে। হাইড্রোজেন 1, হাইড্রোজেনের পরে কি আছে, বেরিলিয়াম 2, লিথিয়াম 3, ব্রোন, সরি লিথিয়াম, মাঝে মধ্যে মাথায় এমন ব্ল্যাঙ্ক হয়ে যায় যে বলার ভাষা নেই। হিলিয়ামটা, হাইড্রোজেনের পরে হিলিয়াম, হিলিয়াম 2, আচ্ছা ব্রোন, না না আর তেরি, বেরিলিয়াম 4, ব্রোন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ফ্লুরিন 9, তারপরে নিয়ন, নিয়ন হচ্ছে 10। বোঝা গেছে? আচ্ছা এই 10টা একবার তুলে নাও, এরপরে এটা মুছে দিয়ে আমি আবার লিখবো, আরো 10টা লিখিয়ে দেবো। টোটাল ক্যালসিয়াম অবধি আমাদের মুখস্থ রাখতে হবে যে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা 1, তারপরে হাইড্রোজেনের পরে আমার আসছে কি হিলিয়াম, হিলিয়াম হচ্ছে 2, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 2, তারপরে লিথিয়াম, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, তারপরে লিথিয়ামের পরে আমার 4 নম্বরে আসছে বেরিলিয়াম, বেরিলিয়াম হচ্ছে 4, ওর পারমাণবিক সংখ্যা 4, তারপরে ব্রোন আসছে, ব্রোনের পারমাণবিক সংখ্যা 5, তারপরে কার্বন আসছে, কার্বনের পারমাণবিক সংখ্যা 6, তারপরে নাইট্রোজেন আসছে, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, 7, তারপরে অক্সিজেন, অক্সিজেনের 8, ফ্লুরিনের 9, তারপরে নিয়নের 10। এরপরে 11 নম্বর যেটা আসছে সেটা হচ্ছে আমাদের সোডিয়াম, সোডিয়াম সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম,
12, অ্যালুমিনিয়াম 13, তারপরে সিলিকন 14, ফসফরাস 15, তারপরে সালফার আছে 16, তারপরে ক্লোরিন আছে 17, আর্গন আছে, আর্গন একটা নিষ্ক্রিয় মৌল, আর্গন আছে 18, আর্গনের পরে কে আছে, পটাশিয়াম আছে 19, তারপরে ক্যালসিয়াম আছে 20। ব্যাস, এই যে 20টা মৌল পরপর মুখস্থ রাখবে, মুখস্থ করে আসবে। আর আর এদের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্কটাও মুখস্থ রাখবে, তবেই সেকেন্ড লেকচারটা অ্যাটেন্ড করো। যদি কেউ মানে সেকেন্ড লেকচার, প্রথম লেকচার না দেখে সেকেন্ড লেকচারে যাও, তাহলে কিন্তু একটু বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, এর মধ্যে আমি কি দেখো, আমরা তো এখনো আধুনিক পর্যায় সারণীতে যাইনি, তারপরেও একটু একটু জেনে রাখি যে নিষ্ক্রিয় মৌলগুলির নাম অন্তত একটু জেনে রাখি। নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় মৌল কি? হিলিয়াম আছে, বেরিলিয়াম আছে, নিয়ন আছে, আর্গন আছে, ক্রিপ্টন আছে, আর ওজি আছে। সরি, আর্গনের পরে জেনন। রেডন আছে, রেডন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, আর ওজি। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর ওজি, এইগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল। এইগুলো একটু মনে রেখো, যখনই যখনই আমাদের মুখস্থ করতে হবে। আজকে যে 20টা দিলাম তার ভেতরে এই তিনটে কিন্তু পড়ে গেছে, তিনটে 20টার মধ্যে তিনটে হচ্ছে নিষ্ক্রিয় মৌল। হুম, ঠিক আছে। আর ক্ষার ধাতু, ক্ষার ধাতু লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, সিজিয়াম, এইগুলো হচ্ছে ক্ষার ধাতু। ক্ষারীয় মৃত্তিকা, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, তারপরে আছে বেরিয়াম। ও, ম্যাগনেসিয়ামের আগে একটা লিখে দিই, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, তারপরে বেরিয়াম। এগুলো হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। হ্যালোজেন মৌল,
হ্যালোজেন মৌল, ক্লোরিন, সরি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আরেকটা আছে অ্যাস্টাটিন। এই পাঁচটা মনে রাখলেই হবে হ্যালোজেন মৌল। তাহলে নিষ্ক্রিয় মৌল, ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, হ্যালোজেন মৌল। আর ওই 1 থেকে 20টা, প্রথম 20টা মৌলের নাম পরপর প্লাস তাদের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক মুখস্থ করে আসবে। ব্যাস এইটুকুই আজকের লেকচার, এই অবধি। হ্যাঁ, দেখা হচ্ছে এই চ্যাপ্টারেরই পরবর্তী লেকচার 2-তে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে পড়াশোনা করো। টাটা।